AGT Live 24/7. This is AGT Live 24/7. আজ 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইংরেজিতে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সারা বিশ্বে আজ সকল স্তরের মাতৃভাষার যথাযথ মর্যাদা ও গরিমার গৌরব গাঁথার চর্চা হচ্ছে। নানা অনুষ্ঠান ইত্যাদি চলছে। আমাদের দেশ ইন্ডিয়া বা ভারতবর্ষেও আজ সমস্ত ভাষাগোষ্ঠীর লোকেরা নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গভীর আবেগ নিয়ে পালিত করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের দেশের পশ্চিমবঙ্গের বাংলা, উড়িষ্যার উড়িয়া, আসামের অহমিয়া, ত্রিপুরার বাংলা, ককবরক, চাকমা, মগ, হালাম, কুকি, লুসাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের ও অন্যান্য ভাষাভাষীদের মধ্যে শুরু হয়ে গেছে মনোজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি। সাথে দক্ষিণ ভারতের তামিল, কানাড়া, মালয়ালম, তেলুগু, পশ্চিম ভারতের মারাঠি, গুজরাটি, উত্তর ভারতের হিন্দি, ভোজপুরি, মিথিলি ইত্যাদি আরও অনেক বৈচিত্র্যময় ভাষাভাষীদের মধ্যে শুরু হয়েছে মাতৃভাষার প্রতি অগাধ শ্রদ্ধাবোধ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে অতি আধুনিকতার ছোঁয়াতে কোথাও না কোথাও নানা কারণে মানুষের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও গুরুত্বের ভাটার টান সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সে যাই হোক, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের। আজ তাই এই মহান দিনটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরছেন ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত একজন সাহিত্যিক, কবি, রবীন্দ্র সাধক তথা পদার্থবিদ, রিটায়ার্ড অধ্যাপক মিহির দেব। স্যার, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে সারা বিশ্ব জুড়ে। তো আমাদের মতো রাজ্যের যারা ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আছে, ইভেন যারা আজকের প্রজন্মের বাংলা ভাষাভাষী নিয়ে কাজকর্ম করছেন, তাদের মনেও একটা কৌতূহল জাগে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটটা কি, একটু যদি খুলে বলুন। আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষিত হওয়ার পেছনে একটা বড় ইতিহাস আছে। ইতিহাসটা হলো 1947 সালে ভারত যখন স্বাধীনতার কারণে বিভাজিত হয়ে গেল, পাকিস্তান তৈরি হলো আর ভারত তৈরি হলো। পাকিস্তানের আবার দুইটা অংশ, একটা পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান। তা মোহাম্মদ আলী জিন্নাহ একটি সভায় প্রথমেই বলে দিয়েছিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা 48 সালেই তিনি এটা বলেন। ঢাকায় এসে দুটো হলে বক্তৃতা হয়, সেখানে ছাত্ররা প্রতিবাদ করে। এর ভিত্তিতে প্রতি বছরই তারা এই মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে চায়। এক সময় 11 মার্চ ছিল, মিটিং ছিল অ্যাসেম্বলি, এরকম করে। 1952 জিন্নাহ তো তখন আর নাই। এদের যে দাবি, এই দাবির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সরকার আর আসলে পাকিস্তানের সরকার চরম পদক্ষেপ নিতে গেল। তারা ওইখানে 144 জারি করে দেয়, কোনো সমাবেশ হবে না, বক্তৃতা হবে না, কিছু হবে না। তো ছাত্ররা দলে দলে
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আর চারপাশে এরকম সমবেত হয়। এক সময় তারা ঠিক করে তারা মিছিল করে যাবে। তো তখন পুলিশ গুলি করে, সালাম, আব্দুল, বরকত ইত্যাদি বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। এই মৃত্যুতে দমে না গিয়ে এই আন্দোলন আরও দীর্ঘতর হতে থাকে এবং শেষ পর্যন্ত পাকিস্তান সরকারকে ঠিক করতে হয় যে না, বাংলাও পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। তাই এই রাষ্ট্রভাষা আদায়ের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিল যে শহীদরা, তাদেরকে বলে ভাষা শহীদ। সেই 21শে ফেব্রুয়ারি থেকে তারা তখন থেকেই মাতৃভাষা দিবস হিসাবে পালন করতে শুরু করে। উনিশশো 61 দিকে শিলচরেও এভাবে, মানে আসামে অন্তত কাছাড় অঞ্চলে, বরাক ভ্যালি অঞ্চলে মাতৃভাষার জন্য আন্দোলন করে এবং 10 জনের প্রাণ যায়। এর মধ্যে একজন মহিলাও ছিলেন, একজন ত্রিপুরার লোকও ছিলেন। সেটা তেমনভাবে প্রচার হয়নি। আর এখানে ত্রিপুরা রাজ্যে আর 1978 সালে বামফ্রন্ট সরকার আসে। এর 2-1 বছরের মধ্যেই প্রথমে আমরা মাতৃভাষা দিবস করতে চেষ্টা করলাম। মূল উদ্যোগ ছিল কবি অনিল সরকারের, কিন্তু 2-1 বছর যেতেই দেখা গেল যে আমাদের যারা জনজাতি আছে তাদের অনেকের মনে ধারণা এলো যে এটা তো বাংলা ভাষার দিবস, আমাদের তো কিছু নয়। তখনই এটাকে অনিলবাবু বললেন যে না, আমরা এটাকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করব, বাংলা ভাষা দিবস হিসাবে নয়। এদিকে বোধহয় আমেরিকায় বসবাসকারী কিছু বাঙালি ইউনেস্কোর কাছে দাবি করেছিল যে 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক হিসাবে পালন করা হোক। তখন তারা বলল যে তো এটা এইভাবে বললে তো হবে না, এটা কোনো একটা সরকার, দেশের সরকার বললে আমরা এটা দেখব। তখন সব মিলে টিলে গিয়ে একসময় হলো, ইউনেস্কো ঠিক করলো যে হ্যাঁ, সারা পৃথিবীতে বহু ভাষাভাষী আছে, অসংখ্য ভাষা আছে। প্রধান প্রধান কিছু ভাষা নানা ঐতিহাসিক কারণে পৃথিবী দাপিয়ে বেড়ায়, কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে যখন আমি আমার বাড়িতে ফিরি, আমি আমার মার সঙ্গে তো আমার মাতৃভাষাতেই কথা বলি। আমরা যদি আমাদের মাতৃভাষা নিয়ে চর্চা না করি তো একসময় আমাদের মাতৃভাষাটাই ফুরিয়ে যাবে। এবং এটা ঐতিহাসিক সত্য যে হ্যাঁ, সময় একদম আসতেই পারে যখন অনেক মাতৃভাষা, অনেক ভাষা কমছে, হারিয়ে যাচ্ছে। তবুও মানুষ যত চেষ্টা করে, তখন ঠিক করা হলো যে এটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করব। এটা ইউনেস্কোর স্বীকৃতি পেল এবং এখন সারা পৃথিবীতে এই দিবসটাকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। ভাষার জন্য বুকের রক্ত দেওয়ার ইতিহাস খুব প্রাচীন নয়, অন্তত আমাদের জানাশোনার মধ্যে কম। ফলে এই যে ঢাকায় শহীদ হলো,
এইটাকে একটা সুনির্দিষ্ট মর্যাদা দিয়ে আমরা এর মধ্যে কিন্তু ওই যে শিলচরের ঘটনা সেটাকেও এটার মধ্যে মনে করি। আমরা যখন আলোচনা করি আমরা শিলচরের কথাও আলোচনা করি, সেইখানে এখন কি অবস্থায় আছে। আর ভাষাটা উপরে আরেকটা গুরুত্ব আছে, তুমি যখন আমার ভাষাকে কোনো মান্যতা দাও না, কালে কালে তুমি আমাকেই অস্বীকার করতে শুরু করো, আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাই। তো এখন আমি যতটুকু জানি পৃথিবীর বহু দেশে ছোট ছোট ভাষা গোষ্ঠীর লোকেরা এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করে। তারা এটাকে তাদের মাতৃভাষার যেন টিকে থাকে, বেঁচে থাকে, তাতে যেন আরো ভালো লেখালেখি হয় তার চেষ্টা করে। এটা আরেকটা কারণ হচ্ছে আমরা যত অগ্রসর হচ্ছি প্রায়োগিক দিক থেকে, ফ্রম টেকনিক্যাল, আজকে তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে চলে এসেছি এবং তোমরা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে ফেলা যায়, প্রায় মানুষের মতো কাজ সে করতে পারে। সবটাই যদি আর্টিফিশিয়াল হয়ে যায়, মানুষের যে নিজস্বতা, তার যে বুদ্ধি, চিন্তা, ভাবনা, এটাকে যদি কম্পিউটারই ওভারটেক করে নেয়, তাহলে আমরা তো আর কিছু থাকলাম না। এই কারণে ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্কুলে কলেজে ভাষা একটা স্তর পর্যন্ত আবশ্যিকভাবে শেখানো হয়। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমি এখন প্রায়ই দেখি যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে তারা ইংরেজি পড়ে এবং দ্বিতীয় ভাষা হিসাবে তারা বাংলা না নিয়ে হিন্দি নেয়। এর কারণটা হচ্ছে হিন্দিতে তার মার্কেটেবিলিটিটা বাড়ে, কিন্তু এই যে সে নিজের মাতৃভাষা বাংলাটা জানলো না, এটাতে তার উৎকর্ষে কিন্তু দাগ ফেলবে। আমাদের যে কোনোভাবেই বুঝতে হবে যে নিজের মাতৃভাষা আমাকে পড়তে হবে, কারণ আমাদের ছোটবেলায় আমরা র্যাপিড রিডার বলে একটা এক্সট্রা বই থাকতো, ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ। দুর্গাপূজার সময় একটা মোটা বই বেরোতো, এটা ছোটদের জন্য, আমরা অপেক্ষা করে থাকতাম। এখন যদি আমরা কেউ দেখি, কোনো এয়ারপোর্টের কোনো বুক স্টলে গিয়ে দেখি, বাংলা বই, মানে ধরো কলকাতা দমদম এয়ারপোর্টে বাংলা বই প্রায় নেই। আমাদের যে ছেলেরা বড় টড়ো হয়েছে, কাজকর্ম করে বা করতে যাচ্ছে, তারা ওই ইংরেজি বই কেনে, প্লেনে বসে ওই ইংরেজি বই পড়ে। কিন্তু এতে এই যে বাংলাটা যে শিখলো না সে, আমাদের মতে মনে হয় যে তার বৌদ্ধিক কাজকর্মে ততটা উৎকর্ষ আসছে না, হয়তো আরো আসতো। সবচেয়ে বড় কথা, অন্যদের কথা ছেড়ে দিই, আমাদের কথাই বলি। আমি যদি বাংলা না জানি তাহলে তো আমি রবীন্দ্রনাথই পড়তে পারবো না।
এবং একজন বাঙালি রবীন্দ্রনাথ পড়েনি বা পড়তে পারে না, এতে তো দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। ফলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এটার একটা উদ্দেশ্য এটা যে তাদেরকে আকৃষ্ট করা। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা পালন করার সঙ্গে সঙ্গে কোনো বিভিন্ন সবাই করে, সর্বত্রই করে, দেশে বিদেশে করে, বাংলাদেশে তো অবশ্যই করে। আমরা ছোটদের কবিতা, ছোটদের প্রবন্ধ, ছোটদের গল্প এগুলি প্রতিযোগিতা করি, বসে একর মতো করে করি, যাতে ঠিক আছে দেখি না আমিও একটা লিখি, এইভাবে সে একটু একটু অগ্রসর হয়। এক কথায় যদি আমাকে বলতে হয়, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার দুটো দিক। একটা হচ্ছে আমি আমার মাতৃভাষা যেন বিকাশ পায়, সেটা এনশিওর করব, এবং আমাদের সন্তান সন্ততিরা যাতে তার মাতৃভাষা বুঝতে পারে, কিছুটা পড়তে পারে, এই স্তরে সে যায়। আমরা বাঙালি, আমাদের কাছে রবীন্দ্রনাথের কথা আছে, অন্য অঞ্চলে অন্য কবিরা আছেন, সেই কবিতাগুলো পড়বেন। আমার মাতৃভাষায় লেখা সাহিত্য যদি আমি পড়তে না পারি, আমি অসম্পূর্ণ মানুষ হব। এই সব ভেবেই আমরা এটাকে করি। বাংলাদেশ তো জন্ম হলো তার 1971-এ, কিন্তু মাতৃভাষা দিবস ওরা পালন করে আসছে 1952 থেকে। তারপরেও অনেক কিছু ঘটেছে, কখনো কখনো শহীদ বেদি ভেঙে দিয়েছে, স্মৃতির মিনার ভেঙেছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি শত শত লোক, এরকম কবিতা লেখা হয়েছে। কিন্তু যে ভয়টা তখন ছিল যে আমরা কি সবাই শেষ পর্যন্ত মাতৃভাষা ভুলেই চলে যাব, সেই ভয়টা কিন্তু এখনো যায়নি। ভারতবর্ষেই আমি পত্রপত্রিকায় দেখি, আমি যেমন বলছি আমাদের ছেলেমেয়েরা বাংলা পড়ে না, হিন্দিভাষী ছেলে মেয়েদের লেখকদের দুঃখ আছে যে আমাদের লেখা তো ছেলে মেয়েরা পড়তে চায় না, পড়তে পারে না। কারণটা কি সে ঠিক করে, কেন ঠিক করে, সে বা তার সে তো আর ঠিক করে না, তার বাবা বা ঠিক করে যে সে এমনভাবেই শিখুক যেটা তাকে মার্কেটে সহজে সে প্রতিযোগিতা করতে পারে। কিন্তু সবশেষে তো মানুষের একটা মন বলে কথা, একটা ভাবনা, একটা চিন্তা, একটা চেতনা। এই কারণেই মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে করা হচ্ছে। এবং এই যে আমি তোমাকে বললাম যে বাংলাদেশেও তো এখন এরকম চিন্তা চেতনা আসছে যে বাংলা কী হবে কি হবে না। আমাদের বিখ্যাত একজন বাংলা কবি বাংলাদেশের, তার নাম শামসুর রহমান, তার উপরে আঘাত হয়েছে, তার ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য আহত হয়েছে। অনেক কবিতা তিনি লিখেছেন, আরও অনেক কবি লিখেছেন। তার একটা কবিতা আছে, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। তো অনেক বড় কবিতা, এখন তো আর অতটা পড়তে পারি না, আমি তবু 2-4 লাইন বলি। এখানে লিখছেন কবি শামসুর রহমান, 1972-এর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী, মানে বাংলা ভাষা।
সেই ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস, তোমার মুখের দিকে আজ আর তাকানো যায় না। আমার বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আমি যে কথাটা বলেছিলাম এটা তাই। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বতন্ত্র দেশ। একদিন ওই অঞ্চলে আমারও জন্ম হয়েছিল, আমার মতো অনেকের জন্ম হয়েছিল। ধর্মীয় কারণে দেশ বিভাজন হয়েছিল, আমরা উদ্বাস্তু হয়েছিলাম। আবার আমরা যেমন পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে বেরিয়ে এসেছি, এরকম বিহার টিহার থেকে উদ্বাস্তু হয়ে চলে গেছে। আমাদের এখনো পূর্ব বাংলা বলতে একটা স্মৃতি ভাসে। যাদের এর পরে জন্ম হয়েছে তাদেরও তো এটা নয়। এই যে ফেব্রুয়ারি মাসটাকে বাংলাদেশ বলে ভাষার মাস। এক মাস ব্যাপী বই মেলা হয় ওখানে। এটার নাম হচ্ছে ২১-এর বই মেলা। অনেক প্রতিষ্ঠিত লেখককে পুরস্কার দেওয়া হয়, এটা বলে ২১-এ পুরস্কার। গত কয়েকদিন আগে, দিন ৩ আগে, এখন বইমেলা চলছে, বইমেলার একটা স্টলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওখানে তসলিমা নাসরিনের একটি বই বিক্রি হচ্ছিল। এই যে পুড়িয়ে দেওয়া হলো, এটার কারণটা কি? বাংলায় বলে তো নয়, কারণ হাজার হাজার বাংলা বই বিক্রি হচ্ছে। এটা পোড়ানোর কারণ হচ্ছে তসলিমা নাসরিনের যে দৃষ্টিভঙ্গি জীবন সম্পর্কে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, এটা তারা বরদাস্ত করতে পারে না। অনেক আগে থেকেই এই ভদ্রমহিলা নিজের দেশে থাকতে পারেন না, তিনি নির্বাসিতা। তার লেখায় হিন্দু নিপীড়নের কথা এসছে। হিন্দু নিপীড়নের কথাটা যখন আসছে, তখন একটা কথা বলা দরকার। আমি বয়স যখন ১২-১৩, এই পর্যন্ত কিন্তু আমি পূর্ব পাকিস্তানেই ছিলাম। আমি দাঙ্গা হতে দেখেছি, ১৯৫০-এর দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। লোককে মারা হচ্ছে আমি দেখেছি। নোয়াখালীতেও দাঙ্গা হয়েছে আমি দেখেছি। শুনেছি বিহারেও দাঙ্গা হয়েছে। এক জায়গায় মুসলমানরা হিন্দুদের মারছে, আরেক জায়গায় হিন্দুরা মুসলমানদের মারছে। এই যে ঘটনাটা, এটার পেছনে কিন্তু মূলত আছে রাজনীতি। আগুন কাউকে লাগিয়ে দিতে হয়, আপনি থেকে তো আগুন লেগে যায় না। তো এই ঘটনাটা ঘটলে কোনো না কোনো রাজনৈতিক দলের সুবিধা হয়। আমার অনেক মুসলমান বন্ধু আছে। আমি যখন বরাক ভ্যালিতে ছিলাম, তার বন্ধু ছিল। মজার ব্যাপারটা হলো, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, ত্রিপুরায় আমরা ১৯৮০-তে একটি দাঙ্গা দেখেছি। একটা ছোট্ট ঘটনা থেকে এটাকে দাঙ্গায় পরিবর্তিত করে দেওয়া হলো। এখন কিছু লোক মারামারি করছে দেখে আরো কিছু লোক জুড়ে যায়। চেতনায় যদি এটা থাকতো যে এটা ঠিক নয়, তাহলে এটা হতো না।
যে বই মেলা হচ্ছে 21শে ফেব্রুয়ারির শহীদদের স্মরণ করে, যে বই মেলা হচ্ছে বাংলা ভাষার কথা স্মরণ করে, যে বই মেলা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা মনে করে, সেখানে কিন্তু সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। বাংলাদেশকে প্রায় মুসলিম রাষ্ট্র বানিয়ে দেওয়া হয়েছে। একদল লোক চেষ্টা করছে যেন এটা মুসলিম রাষ্ট্র না হয়, কিন্তু রাজনীতির কি মানে যে প্যাচ, তাতে কিছু বলা কঠিন। কি হবে? একই আশঙ্কা আমাদের দেশ নিয়েও কিন্তু কেউ কেউ করে। যেমন হিন্দু রাষ্ট্র বলে একটা কথা কিন্তু খুব চাউর হয়েছে। ভারতবর্ষ বিরাট দেশ, 140 কোটি মানুষ, 80% বেশি হিন্দু, কিন্তু 80% বাইরে যারা আছে তাদেরও তো জন্মদেশ ভারতবর্ষে, তারাও তো ভারতীয়। তার সঙ্গে আমার এক ধর্মের ব্যাপার ছাড়া তো কোনো পার্থক্য নেই, কিন্তু রাজনৈতিক কারণে এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলা হয়। যে কথা বলছিলাম, দাঙ্গা হাঙ্গামা হলে কিছু কিছু সুবিধা হয়। আর সাম্প্রতিককালে আরেকটা বড় ব্যাপার দেখা গেছে, আমরা কিছুকাল আগে আফগানিস্তান দেখেছি, বুদ্ধ মূর্তি ভেঙে ফেলতে দেখেছি, মেয়েদের ঘরবন্দি করতে দেখেছি, মেয়েরা লেখাপড়া করতে পারবে না এটা দেখেছি। একটি মেয়ে মালালা, ছোট্ট মেয়ে, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কারণ সে গুলি খাওয়ার পরেও স্কুলে পড়তে গেছে। এটা লুকোনো এজেন্ডা কাজ করছে। সেটা হচ্ছে ডিপ স্টেক বলে ওরা, ওদের হাতে প্রচুর টাকা। ওরা চায় কতগুলো দেশে গণ্ডগোল লাগিয়ে দেওয়া, তারপরে যেমন খুশি ভেঙে লুটপাট করা। চেকাস্লোভাকিয়া তো এটাই হয়েছিল, ভাগ হয়েছে। বার্মাতে নির্বাচিত নেত্রী জেলে, আর্মি ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি আরাকান আর্মি নতুন করে অনেকগুলো জায়গা দখল করেছে, কয়েকদিনের মধ্যে হয়তো আরাকান স্টেট হয়ে যেতে পারে। বাংলাদেশেও গত বছর সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন 5 অগাস্ট ভারতে চলে আসেন, তার সরকার ভেঙে যায়। একটা আন্দোলন ছিল সেখানে, আন্দোলনটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আর কিসের বৈষম্য? ওদের স্কুল কলেজে বা চাকরি বাকরিতে একটা রিজার্ভেশন ছিল। রিজার্ভেশনটা হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা একটা কোটা পাবে। এখন মুক্তিযুদ্ধ তো 53 বছর হয়ে গেছে। একদল ছেলে বলছে এই মুক্তিযুদ্ধের কোটা আর কতদিন থাকবে। এটা নিয়ে আন্দোলন হয়েছে। শুনেছি একসময় তদানীন্তন প্রধানমন্ত্রী এটাকে তুলে দিয়েছিলেন। আমি এটা শতকরা 100% সত্য কিনা আমি বলতে পারছি না, এখন মনে পড়ছে না। তারপরে কোর্টে গেছে, তারপরে তাদের দেশের সুপ্রিম কোর্টে গেছে, সেখানে কোটাটা রেখেছে অত্যন্ত কম, 5%-এর মতো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
তাদের কোটার দাবিটা যখন ফুরিয়ে গেল তখন কিন্তু আন্দোলনটা থামলো না। অন্যরা এসে ওই আগুনে তাদের নিজের রুটি সেঁকতে বসে গেল। অন্য রাজনৈতিক দল এটাকে করতে শুরু হলো, তাদের ধর্মীয় রাজনৈতিক দল আছে তারা এটা করতে শুরু করলো। গত অগাস্টে হয়েছিল, এখন তো বেশ কয়েক মাসই হয়ে গেল, আটের মতো বোধহয় হয়ে গেল। হঠাৎ করে এখানে একটা সরকার জাতীয় জিনিস গড়ে উঠল। মন্ত্রী বলা হলো না, বলা হলো উপদেষ্টা। সেই উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, অধ্যাপক ছিলেন অর্থনীতির। গ্রামীণ ব্যাংকে তার কিছু অবদান ছিল, আবার গ্রামীণ ব্যাংক নিয়ে তার বিরুদ্ধেও কিছু কথা আছে। যাই হোক, এটা হলো। এখন ঘটনাটা হলো লুটতরাজ দাঙ্গা হাঙ্গামা এখনো কিন্তু থামেনি। আর এই যে রাজনৈতিক আন্দোলনে আরেকটা নির্জীব জনগোষ্ঠীকে তাক করা হলো। আন্দোলন হচ্ছে রাজনৈতিক হাসিনার বিরুদ্ধে, কিন্তু হিন্দুদের বাড়িঘর পোড়ানো শুরু হলো, মন্দির পোড়ানো শুরু হলো। এটাই হচ্ছে সুবিধাবাদ। এই সুযোগে তুমি যা খুশি করো, আর ওইটা বৈষম্য বিরোধীর নামে চলে যাবে। ওদের জীবনযাপনের অবস্থা খুব খারাপ, খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি। তা এখন উল্টো কথা আসছে যে সব তো বুঝলাম, আর কতদিন। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধেও স্লোগান টোগান হয়, মিছিল মিটিং হয়। সম্প্রতি শুনলাম, আগে একসময় বলা হয়েছিল অনেক কিছু সংস্কার করে তারপরে নির্বাচন, কিন্তু ওদের যে বিএনপি পার্টি আছে ওরা বলছে না, এটা হতে পারে না, সব সংস্কার হতে বহু সময় লাগবে। সংস্কার নতুন সরকার এসে করবে, আপনি ইমিডিয়েটলি ইলেকশন করুন। আমি টিভিতে দেখি, টিভি দেখে তো ততটা বোঝা যায় না, টিভি তো সেন্সার, কিন্তু মোবাইলে তো অনেক খবর ছুটে আসে। তো এখন এই মুহূর্তে তাদের এই অবস্থা। শেষ পর্যন্ত দেখলাম যে এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত নির্বাচন হলেও হতে পারে। অনেক রকম ইন্টারেকশন হয়। কথা হচ্ছে এই যে উপদেষ্টাদের মধ্যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে এমন ছাত্রও থেকে গেছে। তো এটা তো আমাদের বুদ্ধির সঙ্গে মেলে না, কারণ দেশ চালনা করতে আগে মন্ত্রিপরিষদ এবং সরকার কিছু অভিজ্ঞতা লাগে। আমার যে ছাত্ররা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী, ঠিকই আছে, তারা আন্দোলন করেছে, কিন্তু ওরা যদি এখন প্রায় মন্ত্রীর পর্যায়ে বসে যায়, তারা যেটা চায় সেটা তো আসবে না। এখন এটা কতদূর হবে, কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে, এটা বলা প্রায় অসম্ভব হয়ে গেল। কিন্তু আওয়ামী লীগ যারা এতদিন ঘুমিয়েছিল, মানে ওরা তো হাসিনার দল বলে ওদের, গত এক সপ্তাহ ধরে তারা কিন্তু ভালো সংখ্যায় মিটিং মিছিল করছে,
ফলে অদূর ভবিষ্যতে আওয়ামীপন্থী এবং নন আওয়ামীপন্থীর মধ্যে আবার গোলমাল হতে পারে, আবার মানুষের মৃত্যু হতে পারে, আবার অবশিষ্ট হিন্দুদের ওপর মারঘাট হতে পারে, মন্দির ভেঙে দিতে পারে। মন্দির ভাঙার ব্যাপারটা একেবারে 100% নতুন নয়। হাসিনা যখন ছিলেন তখনও গত 3-4 বছরে এই ইস্যুটা আসতো। মন্দিরে একটা কোরআন রেখে দেওয়া হয়েছে, এটা অজুহাত তৈরি করে আবার গোলমাল করো। গোলমাল করলে মারপিট করা যাবে, চুরি চামারি করা যাবে। কিন্তু বাংলাদেশের যে সুশীল সমাজ, বাংলাদেশের যে শিক্ষিত সমাজ, তারা এটা বুঝতে পারছে। আমরা এই সব পণ্ডিত, তারা কিছু বোঝে না তা নয়। উই আর অফ দ্য সেম স্টক। অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, কিন্তু মুখ খোলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। গত 1 সপ্তাহ ধরে আমি দেখেছি ওদের একটা এরকম আলোচনা সভা হয় 3-4 জনের মধ্যে। এই যে পদগুলি, যে কথাগুলো আমি উল্লেখ করেছিলাম, যে একজন উপদেষ্টা সে কম্বল বিতরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে ঘুরছে। যারা আলোচনা করছেন তাদের বয়স 50, 60, 70। তারা সারাটা জীবন দেখেছে। তারা হুট করে এখানে আসেননি। তারপরে এখন এরকম কথাবার্তা হচ্ছে, অনেকের চাকরি খেয়ে দেওয়া হচ্ছে, কারণ ওদের চাকরি হয়েছিল আওয়ামী লীগের আমলে। এখন এটা তো একটা কোনো সুস্থ গভর্নমেন্ট এটা হোক। এটা যদি এমনও হয়ে থাকে যে ওরা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়েছিল, কিন্তু তুমি যদি এইভাবে চাকরি খেয়ে ফেলো, তাহলে 5 বছর তুমি চাকরি করালে পরে আমি এসে সেটা উড়িয়ে দেব। এটা তো কোনো সুস্থ জীবনযাত্রা না। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে ঘাড় ধরে অবসর নিতে বাধ্য করা হবে। প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাকে এরকম করেছে। তো আমি ছবি দেখেছি, মোবাইলে দেখেছি, পত্রিকায় দেখেছি। ওদের দেশের পত্র পত্রিকা দেখা যায়, গুগলে গেলেই দেখা যায়। বেশিরভাগই একটা নিরাপদ দূরত্ব থেকে সেফ নিউজ করে। এটা তো ঘটে। সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে পত্রিকা সাধারণত যেতে চায় না। আমাদের দেশে আমরা দেখেছি যখন ইমার্জেন্সি হয়েছিল, কিন্তু ওই যে কথা বলেছি শেষ পর্যন্ত কিন্তু মানুষ। এখন এই প্রশ্নটা উঠে গেছে, এটা আর কতদিন চলবে? আর যেটা বিচিত্র সেটা হচ্ছে, হঠাৎ কোথা থেকে ইউনূস সাহেব আসলেন? তিনি তো ওখানে রাজনীতি করতেন না। তিনি ভালো অধ্যাপক মানুষ, বিভিন্ন জায়গায় যান। হঠাৎ করে ছাত্র আন্দোলন সমন্বয়ক এরা মিলে হঠাৎ করে কি করে ইউনূস সাহেবকে ভাবলেন, যোগাযোগ করলেন এবং তিনি এসে গেলেন। এখন এটার উত্তর দেওয়া কঠিন, কিন্তু তোমরা জানো যে একটা চক্রান্ত কাজ করছে একটা জায়গায়। তাদের হাতে প্রচুর অর্থ। তাদের উদ্দেশ্য হলো দেশগুলোকে ভেঙে চড়ে গুড়িয়ে নিজের মতো করো। তারাই তাকে পিক করেছে কিনা, তারাই তাকে এনে বসিয়েছে কিনা, তিনি তো রাজনীতিতে ছিলেন না, কেন তাকে নেওয়া হলো? তো এইটা
মানে ওই ঘটনাটা কি কোনো পরিকল্পনার অংশ? ইউনুস সাহেব দুটো শব্দ ব্যবহার করেছে যে এটা একটা সুচিন্তিত পদক্ষেপ। তার এক্সাক্ট ইংলিশ ওয়ার্ডটা আবার এখন মনে আসছে না। অনেকেই আশঙ্কা করছে যে এটার মধ্যে সোকল ডিপ স্টেট বলে যে ঘটনাটা আছে তার সঙ্গে যোগাযোগ আছে। এখন আমাদের দেখো, আমরা ভারতবর্ষে বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? মানুষ প্রথমে তো নিজের কথা ভাববে, এটা কোনো ব্যাপার না। এখন বাংলাদেশে যদি তালিবানি শাসন প্রতিষ্ঠিত হয়, আমাদের চেয়ে বেশি বিপন্ন তো আর কেউ হবে না। এবং এই যে 7 সিস্টার্স আমরা বলি, ইউনুস সাহেবকে কোনো সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার রাজ্য যদি আনস্টেবল হয়, উনি উত্তরে বলেছেন আমাদের আনস্টেবল করলে 7 সিস্টারও আনস্টেবল হয়ে যায়। তো এইটা থেকেই এটা আসছে। শেখ হাসিনা এরকম বলেছেন যে একটা দ্বীপ দিয়ে দিলে আমার রাজত্ব থাকতো। এগুলো তো আমাদের পত্রপত্রিকায় পড়া, টিভিতে দেখা, মোবাইলে দেখা খবর। ভিতরের খবর তো আমরা সরাসরি পাই না। কিন্তু যেটা আমাদের চোখে পড়ে, ছাত্ররা আন্দোলন করেছিল, তাদের যে দাবি ছিল সেই দাবিটা মানা হয়ে গেছিল। তখন অন্যান্য রাজনৈতিক দল, জামাত সহ ওরা আসলো। এখন পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে, তারা বলছে এই যে 24শে জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটল, এটা দ্বিতীয় স্বাধীনতা। এবং বাংলাদেশের জন্ম যখন হলো 71-এর স্বাধীনতাকে তারা প্রায় গুরুত্ব দিতেই চায় না। শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে যত্রতত্র। আশ্চর্য হয়ে দেখলাম গতকালকে না পরশু কুষ্টিয়ার কাছে কোনো একটা জায়গায় লালন ফকিরকে নিয়ে একটা উৎসব হচ্ছিল। লালন ফকিরকে আমাদের সাহিত্যিকরা অত্যন্ত শ্রদ্ধা করেন, কারণ তার গানের মধ্যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথা নিয়েই গান। রবীন্দ্রনাথ লালনকে দেখেছেন, তার গান শুনেছেন। এরকম কথা হচ্ছে, আমার সোনার বাংলা কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? এটা তো রবীন্দ্রনাথ তো আমাদের কেউ না। আবার উল্টো দিক থেকে কেউ বলছে যে কাজী নজরুল তো সেইভাবে আমাদের পূর্ব পাকিস্তানের কেউ না। কিন্তু ঘটনাটা যেটা ঘটল, মুজিবের যে বক্তৃতা 71-এর 7ই মার্চ যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেই বক্তৃতাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে সংরক্ষণ করা হয়। গতকালকে দেখলাম এক জায়গাতে কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা হলের নাম ছিল লালন হল, এটা কেটে দিয়ে অন্য কিছু করে দেওয়া হয়। আমার ছাত্র যারা, আমি যত বুঝতে পারি
তারা কিন্তু ধর্মান্ধ নয়, তাদের আন্দোলনের মধ্যে এই ধর্মান্ধতা ছিল না, কিন্তু তারা যখন পরিবেশটাকে যথেষ্ট উজ্জীবিত করে দিল তখন যারা ধর্মান্ধ তারাও চেষ্টা করছে। বিএনপির মির্জা ফখরুল একজন আছেন উচ্চ, তিনি স্পষ্টভাবে বলেছেন মুজিবের অপমান মেনে যাওয়া যায় না। এমনকি এই যে 2025-এর যে বই স্কুলে খুলে দেওয়া হয়েছে সেখানে মুজিবের রেফারেন্স তুলে দেওয়া হচ্ছে। এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা যারা ত্রিপুরায় আছি তাদের মধ্যে যাদের জন্ম পূর্ব পাকিস্তানে হয়েছিল বা তার আগে হয়েছিল, দিনের শেষে যত খারাপই হোক আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, কারণ ওটা আমারও জন্মভূমি ছিল এবং সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয়ত আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক, কারণ বাংলাদেশে যদি হামলা হুজ্জত চলতে থাকে তার রেশ ভারতবর্ষে এসে পৌঁছবে। ভারতবর্ষে থেকে ওদের খাদ্যদ্রব্য যায়, বিদ্যুৎ যায়। কালকেই দেখলাম এরকম একটা বিদ্যুৎ উৎপাদন সংস্থাকে তারা বলেছে, ওরা বন্ধ করে দিয়েছিল, টাকা পেমেন্ট বাকি আছে, করার জন্য বলেছে। এদিকে ভিসা টিসা ভারত রেস্ট্রিক্ট করেছে, চিকিৎসার জন্য দরিদ্ররা তারা আসতে পারছে না। সম্ভাবনা আছে যে নিকট ভবিষ্যতে কথাবার্তা হবে রাজনৈতিক স্তরে, সেক্রেটারি স্তরে কথা হয়েছে। এই এক্ষুনি যখন কথা বলছি তখন আমেরিকায় আমাদের প্রধানমন্ত্রী ওদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে। আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্টভাবেই বলেছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না, কিন্তু ওদের তো স্ট্যান্ডটা ডিপেন্ড করে কোন পথে গেলে তার দেশের উপকার হবে। আগামী 2-3 মাসের মধ্যে এটা বড় কিছু হবে, মানে প্রায় মরণ কামনের মতো ব্যাপার হবে, রক্তারক্তি হবে, ওরাই মরবে। মাঝে মাঝেই দেখবে কিছু কিছু স্লোগান ওঠে, ভারতকে ভেঙে দাও। এটা টোটাল রাজনীতি। যারা এগুলো তোলে তারাও, যারা এগুলোর বিরোধিতা করে তারাও। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলে একটা কথা এসে, কিন্তু ভারতবাসী কিন্তু অন্তত রবীন্দ্রনাথ মনে করতেন একটা নেশন নয়, নেশন হ্যাজ এ স্পেসিফিক মিনিং। ওই নেশনের সবার মধ্যে অন্তত একটা কমন ফ্যাক্টর থাকতে হবে। আমাদের কিন্তু সেরকম নয়। রবীন্দ্রনাথ সেই জন্য আমাদেরকে বলতেন মহাজাতি, এবং তিনি এরকম বলেছেন, আমি তোমাকে বলতে পারি, এই যে কথা বলেছেন, আমরা রবীন্দ্রনাথকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তো এই যে কথাগুলি উনি বলেছেন, হেতায় আর্য হেতা অনার্য
হেতায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আসে উপহার। দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ একটা সমুদ্র, সেখানে বহু নদীর ধারায় এসে মিশে। এটা একটা মহাজাতি। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখি নির্বাচন নিয়ে গোলমাল হয়, এই হয় সেই হয়, কিন্তু এখনো বাংলাদেশের প্রয়োজনীয় খাদ্য ইত্যাদি দু একদিন বন্ধ ছিল, সরবরাহ করা হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখন বাংলাদেশের প্রধান মিত্র হচ্ছে পাকিস্তান। যে পাকিস্তান 30 লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণ নিয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, যে পূর্ববঙ্গকে নিয়াজি তার আত্মজীবনে যে পূর্ববঙ্গের অধিবাসীরা নিমক হারাম, তাদের সঙ্গে কী করে সমঝোতা হতে পারে? কার্যকরী সম্পর্ক একরকম, বন্ধুত্ব আরেক। জীবন বিচিত্র এটা লোকে বলে। প্রয়োজনের খাতিরে বন্ধুত্ব বদলায়। যখন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ চলছে, চীনও চায়নি পূর্ব পাকিস্তান স্বাধীন হোক, আমেরিকাও চায়নি, শুধু রাশিয়ার সাপোর্ট ছিল। তদানীন্তন প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলেছেন, আমার সমস্যা হচ্ছে এত অসংখ্যক যে রিফিউজি এসে তাদেরকে আমরা কোথায় খাবার দেব, কোথা থেকে দেব? মুসলিম প্রধান দেশগুলির একসময় ধারণা ছিল ভারত অত্যাচার করছে, সেখানে ইন্দিরা গান্ধী দূত পাঠিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ মুসলিম ছিলেন। আসলে বাংলাদেশ এখনো একটা বোমের আকারেই আছে। এটাতে যদি কোনো বিধ্বংসী কাণ্ড ঘটে, তাহলে বাংলাদেশিরা যেমন বিপদে পড়বে, আমরাও বিপদে পড়তে পারি। কারণ এই বিপদ ঘটানোর জন্য ডিপ স্টেটের তো আছেই। তাই মনে করা যায় যে সুস্থ মাথায় স্বাভাবিকভাবে আমাদের সরকার এই সমস্যাটা থেকে নিজেকে দূরে রেখে, মুক্ত রেখে, ওরা যেন অতি দ্রুত একটি সুস্থ প্রশাসন পায়, মানুষের মতো মানুষ হয়ে বাঁচে, এ কামনা করা ছাড়া আমি তো আর অন্য কিছু দেখছি না।